নিস্তব্ধ গভীর রাত, ক্ষণে ক্ষণে চিচি পোকার ডাক শোনা যাচ্ছে। মায়া নিজের কক্ষে বসে পড়ছে। সামনে এক্সাম, কিন্তু এখনো অনেক পড়া বাকি। রাতেই তার বাবা মা তাকে রোয়ান চৌধুরীর প্রস্তাবটা জানিয়েছে। মায়া সংকোচহীনভাবে উত্তর দিয়েছে সে রাজি। হঠাৎ একটা শব্দে মায়ার মনোযোগের ব্যাঘাত ঘটে। মায়া এদিক ওদিক তাকিয়ে নিজের মনের ভুল ভেবে আবার পড়ায় মনোযোগ দেয়। আবার সেই ঠকঠক আওয়াজ। মায়া ভয় পেয়ে যায়, না এবার সে ভুল শুনছে না। কিন্তু এই রাত 2টোর সময় কে এলো? পড়ার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে দরজায় কান পাতল মায়া। এত রাতে তো তার মা বাবার আসার কথা নয়। না, আওয়াজটা দরজা থেকে আসছে না, আওয়াজটা আসছে ব্যালকনির দরজা থেকে। এত রাতে কে এলো? চোর নয় তো? কিন্তু চোর আসলে তো আর দরজা ধাক্কা দিত না। মায়ার ভয়ে গলা শুকিয়ে গেছে। কি করবে সে এখন? মাকে ডেকে আনবে? মায়া নিজের সিদ্ধান্তই নিজেই নাকচ করল। এত রাতে মা বাবার কক্ষে গিয়ে দরজা ধাক্কানো ভালো দেখাবে না। মায়া আশেপাশে কিছু খুঁজল, কিন্তু মাথা ফাটানোর মতো কিছুই পেল না। অনেক খোঁজার পর খাটের নিচ থেকে ক্রিকেট উঁচিয়ে ব্যাট দিয়ে বাড়ি মারতে যাবে তার আগেই একটা হাত একটা পুরুষালী হাতে আটকে নিল, এবং অন্য হাতে মায়ার মুখ বন্ধ করে দেওয়ালের সাথে আটকে নিল। আগন্তুক ব্যাট কেড়ে নিয়ে সন্তর্পণে মাটিতে রাখল, যাতে আওয়াজ না হয়। মায়া পিটপিট করে চোখ খুলল। রুদ্র চোখ মুখ কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। হাত দিয়ে ঠেসে বন্ধ করে আছে মায়ার মুখ। কতক্ষণ ধরে ডাকছি তোকে, বেদ্যপ থাকার, দরজা খুলছিলি না কেন? ক্রুদ্ধ হয়ে বলল রুদ্র। মায়া করছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। কিরে, উত্তর দিচ্ছিস না কেন? বেশি ফালতুমি করছিস আজকে তুই। মায়া চোখ দিয়ে ইশারা করে রুদ্রর হাতের দিকে দেখায়। এখনও তার হাত দিয়ে মায়ার মুখ বন্ধ করে আছে। রুদ্র বুঝতে পেরে হাত সরিয়ে নিল। মায়া এতক্ষণে যেন প্রাণ ফিরে পেয়েছে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এ ড্রামা কুইন, এত নাটক করার কিছু হয়নি। আমি আলতো করেই ধরেছি। মায়া রেগে তাকালো রুদ্রর দিকে। সহসা চর বসালো রুদ্রর বাহুতে। এখন যদি ওকে খুন করে ফেলতে পারতো তাহলে হয়তো শান্তি হতো। এত রাতে এখানে এসেছিস কেন? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। নাচতে এসেছি, নাচতে। রুদ্র নিজের বাহুতে হাত বোলাতে বোলাতে বলে। মায়া ভেঙচি কাটল। এই দোতলায় কিভাবে আসতি, তাও দরজা ছাড়া? ব্যাট খুঁজে পেল। মাঝে মাঝে ক্রিকেট খেলার মুড সুইং হয় তার। ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। ওপাশের ব্যক্তিটি এখনও দরজা ধাক্কাচ্ছে। মায়া কান পাতল। কেউ একজন ফিস ফিস করে কিছু বলছে। দরজা খুলে হাত পাইপ পেয়ে এসেছে। তোর বাপ এমন দারোয়ান রেখেছে যে পাহারা না দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এখন যদি বাড়িতে চোর ঢোকে, তারপরও ওই বেটা টের পাবে না। মায়া বিরক্তি নিয়ে তাকালো। রুদ্র মায়াকে পাশ কাটিয়ে গিয়ে খাটে গিয়ে বসলো। এখানে এসে বস, গুরুত্বপূর্ণ কথা আছে তোর সাথে। মায়া রুদ্রর দিকে মুখ করে বসলো। গোমরা মুখে বলল, বলেন আপনার ইম্পর্টেন্ট কথা, যার জন্য এত রাতে বাড়ি বইয়ে এসেছেন। ভয় পাচ্ছিস? ভয় কেন বাবু? এত রাতে একটা ছেলে তোর রুমে, তোর যদি কোনো কিছু করে ফেলে? তুই কিছু করবি আমার? হাসতে থাকলো মায়া। ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকলো রুদ্র। মায়া হাসতে হাসতে বলল, বন্ধু, উল্টে তোর ভয় পাওয়া উচিত। একা একটা ছেলে তুই আমার সাথে, যদি তোর কিছু করে ফেলি? শয়তানি হাসলো মায়া। রুদ্র মিছিমিছি ভয় পাওয়ার নাটক করল, শার্ট ঠিক করার ভং করল। মায়া সিরিয়াস হয়ে বলল, বল তোর গুরুত্বপূর্ণ কথা, যেটা বলার জন্য এত রাতে চলে এসেছিস। জানিস মায়ু, বাবা আমাদের বিয়ে ঠিক করেছে। রুদ্র এক্সাইটেড হয়ে বলল কথাটা। তার মনে হলো মায়া অসম্ভব বিস্মিত হবে। জানি তো, মায়া নির্লিপ্ত স্বরে বলল। মায়ার নির্লিপ্ততা যেন রুদ্রকে বিস্মিত করে দিল। তুই জানতিস, কিন্তু কি করে? বাবাই আগে এসব নিয়ে এখানে আলোচনা করে গেছে। মানে 2 বন্ধু মিলেই বিয়েটা ঠিক করেছে। তোর থেকে জিজ্ঞেস করেছে তুই রাজি কিনা। হ্যাঁ করেছে। কি বলেছিস তুই? রাজি আমি। হতভম্ব হয়ে তাকালো রুদ্র। ও দৃষ্টিকে এক প্রকার উপেক্ষা করে মায়া আবার বলল, তুই কি উত্তর দিয়েছিস আমাকে সেটা বল। আমি বলেছি আমি রাজি না। রুদ্র নিজেকে ধাতস্থ করে উত্তর দিল। কেন রাজি না কেন? তুই জানিস না আমি কেন রাজি না? আমি তোকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না? কি কমতি আছে আমার মাঝে বল? আমি তোকে কোনোদিন সেই যুগে দেখিনি। তুই আমার বেস্ট ফ্রেন্ড। কি করে তোকে বিয়ে করতে পারি আমি? বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা যাবে না?
মায়া, তোর মতো শাকচুন্নির সাথে আমি সংসার পাতাতে পারবো না। আর আর তোর প্রতি আমার কোনো দিন সেই ভালোবাসাটা আসবে না। ভালোবাসতে হবে না তোকে, সংসার করলেই হবে। আমি করব না বিয়ে, যে করেই হোক আমি বিয়েটা ভাঙবই। যদি তুই নিজে কিছু করতে পারিস কর, কিন্তু আমি বড়দেরকে কষ্ট দিতে পারবো না। মায়ু, বোঝার চেষ্টা কর, আমি কি করে বিয়ে করি তোকে। আমি যে ভালোবাসি আর শিখে জানা আছে তোমার ওই ভালোবাসা। কয়েকদিন পর সেই ভালোবাসা আর একজনের উপর বর্তাবে। ক্যারেক্টারলেস কোথাকার। দেখ, একদম গালি দিবি না, আমি ওকে সত্যিই ভালোবাসি। আর যদি ক্যারেক্টারলেস হয়েই থাকি, তাহলে বিয়ে কেন করতে চাইছিস? করিস না। ভালোবাসি যে, তোর সাথে সারা জীবন থাকতে চাই, তাই। জানা আছে তোমার ভালোবাসা। ও, তুই সব ছেলেকেই বাসিস? তোমার মতো ভাই বোন আমারে, তোর মতো অভাবে আর কাউকেই বাসি না। কিভাবে বোঝালে বুঝবি আমাকে? আমার অনুভূতি কেবল ওভাবেই বোঝাই। তুই মজা করছিস তাই না, সব সময়ের মতো? মায়া এতক্ষণ মাথা নিচু করেছিল, এবার মাথা তুলে রুদ্রর দিকে তাকালো। আমার চোখের দিকে তাকিয়ে বল, আমি মজা করছি? রুদ্র মায়ার চোখের দিকে তাকাতে পারল না বেশিক্ষণ। মায়া ওই চোখ দুটো দিয়ে জাদু করে মানুষকে। ওর চোখের মণি দুটো কুচকুচে কালো, গভীর ভীষণ। রুদ্র সেই গভীরতায় হারিয়ে যায়। বেশিক্ষণ চোখে চোখ রাখতে পারে না। ওই চোখের দিকে তাকালেই নরম হয়ে যায় ও, মেনে নেয় মায়ার সব কথা। রুদ্র মাথা নুইয়ে আস্তে করে বলল, আমি তোকে ভালো রাখতে পারবো না মায়ু। তোর সাথে থাকার জন্য যদি আমাকে শর্ত দেওয়া হয়, আমার সব সুখ চলে যাবে। তারপরও আমি তোমাকেই চাই। মায়া প্লিজ, অনুনয় করে বলল রুদ্র। অনেক সময় কেটে গেছে, দুজনই মুখোমুখি বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। রুদ্রর বুকের মধ্যে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে, সবেগে লাফাচ্ছে হৃৎপিণ্ড, অথচ মুখে কিছু বলতে পারছে না। তার কাছে ভালোবাসা মানে শুধু কষ্ট, তাই তো সে কোনোদিন কাউকে সত্যিকারের ভালোবাসেনি। কিন্তু মায়া, ও তো চায় না মায়া কোনোদিন কষ্ট পাক। মেয়েটার মন যে খুব নরম, ছোটবেলা থেকে ভীষণ আদরে আদরে বড় হয়েছে কিনা। ওই নরম হৃদয়খানা ভেঙে যাক, ওকে ভালোবেসে তা যে সহ্য করতে পারবে না ও। রুদ্র কিছু বলতে চেয়েও বলল না। রুদ্র, আমার মনে হয় তোর চলে যাওয়া উচিত। এক্ষুনি সকালের আজান দিবে, এলাকার মুরব্বীরা নামাজ পড়তে যাবে। তোকে এই সময় এখান থেকে বেরোতে যদি কেউ দেখে ফেলে, এক কথাকে 6 কথা বানিয়ে রটাবে। তোর সাথে এখনো মাত্র বিয়ের কথা চলছে। আমি আমার গায়ে কলঙ্ক লাগাতে চাই না। মায়া হাঁটুতে থুতনি রেখে বলে ওঠে। রুদ্র চিন্তা করে দেখলো মায়ার সব কথাই ঠিক। এখন কারোর হাতে ধরা পড়লে তিল থেকে তাল হয়ে উঠবে। ও চায় না মায়ের দিকে কেউ আঙুল তুলুক। রুদ্র উঠে দাঁড়ালো, বেলকনির দিকে এগোতে যাবে, তখনই মায়া উঠে দাঁড়িয়ে বাধা দিল। বলল, কষ্ট করে পাইপ দিয়ে নিচে নামতে হবে না। দরজা খুলে দিচ্ছি, দরজা দিয়ে যা। লাগবে না, যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই যাব। কিন্তু কোনো কিন্তু না, বাইরের মানুষের কথায় ভয় পাচ্ছিস? তাহলে ভেতরের মানুষ, মামুনি আর বাবাই যদি উঠে যায়? ওরা কিছুই বলবে না, না বললেও সম্মান ঘরে বাইরে দুদিকেই রক্ষা করতে হবে। রুদ্র বেলকনিতে চলে গেল, তার পিছু পিছু মায়াও গেল। বেলকনিতে পা রেখে পাইপে পা রাখতে যাবে, তখনই পা স্লিপ করলো। মায়ার বুক ধক করে উঠল। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে হাত ধরতে যাবে, তার আগে রুদ্র নিজেকে সামলে নিল। হাতলে রাখা রুদ্রর হাত দুটো শক্ত করে ধরল মায়া। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। সকাল হয়ে গেছে তাহলে। রুদ্র নরম স্বরে বলল, মায়ু, হাত ছাড় আমার, নিচে নামতে হবে তো। আমার যে ভয় লাগছে। ভয় পাস না, কিচ্ছু হবে না। বিয়ের আগে বিধবা হতে চায় না রুদ্র। উঠে আয় প্লিজ, দরজা দিয়ে যা। ফালতুমি করিস না জান, হাত ছাড়। মায়া হাত ছেড়ে দিল, অসহায়ভাবে বলল, সাবধানে। রুদ্র পাইপ বেয়ে নিচে নামছে। মায়া দুরু দুরু বুক নিয়ে দোয়া ইউনুস পড়ছে। অবশেষে রুদ্র মাটিতে পা রাখল। মায়া স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণ যেন শ্বাস বন্ধ করেছিল। রুদ্র মায়াকে হাত দিয়ে বাই বলে মায়াও মুচকি হেসে হাত নাড়ায়। রুদ্র দ্রুত পা বাড়ালো। মায়া চাতক পাখির ন্যায় চেয়ে থাকলো সেদিকে। দারোয়ান এখনো ঘুমোচ্ছে। রুদ্র গেট পেরিয়ে বেরিয়ে যায়। গাড়ি নিয়ে এসেছিল সে, গেট থেকে কিছুটা দূরে পার্ক করেছিল। গাড়ি স্টার্ট দিয়ে রুদ্র তার গন্তব্যের দিকে রওনা দেয়। মায়া রুদ্রর গাড়ি অদৃশ্য হওয়া পর্যন্ত তাকিয়ে থাকে এক দৃষ্টে। দৃষ্টি সীমানা থেকে রুদ্রর গাড়ি অদৃশ্য হতেই দীর্ঘশ্বাস ছাড়ল মায়া। নির্বিশেষে তাকিয়ে থাকলো কালো আকাশের দিকে।
পাখির কিচিরমিচির শোনা গেলেও কিছুটা নিস্তব্ধতা ছেয়ে আছে চারপাশ। এই নিস্তব্ধ রজনীতে এক অপেক্ষামান রমণীর নিস্তব্ধতাও মিশে একাকার হয়ে যায়। বেলা বাজে 12:30। মায়া এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। ডাইনিংয়ে টুকটাক আওয়াজ শোনা যাচ্ছে। মিসেস মায়েরা খান কিচেনে কাজ করছেন। তাকে বাড়ির অন্যান্য সার্ভেন্টরা সাহায্য করছেন। ষষ্ঠবারের মতো তিনি ডেকে উঠলেন মায়াকে। সকাল থেকে এই নিয়ে কয়বার যে ডেকেছেন তিনি তার হিসাব নেই, কিন্তু মায়ার ওঠার নামগন্ধও নেই। অবশেষে আর না পেরে তিনি মায়ার কক্ষে গেলেন। উপর হয়ে বেঘরে ঘুমাচ্ছে মায়া। কক্ষ এখনও অন্ধকারাচ্ছন্ন। পর্দার কারণে সূর্যের আলোর ভেতরে ঢুকতে পারছে না। তিনি পর্দা সরিয়ে দিলেন। সূর্যের আলো চোখ মুড়ে আছড়ে পড়তেই মায়া চোখ মুখ কুঁচকিয়ে অপর পাশ ফিরে শুয়ে পড়ল। টেবিলে এখনও বইগুলো মেলে রাখা। মায়ার আগোছালো টেবিল দেখে মিসেস খান হাসেন। মাঝে মাঝে মায়া টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। আজকে তাও বিছানায় ঘুমিয়েছে। টেবিলের বইগুলো গুছিয়ে দিয়ে মায়ার পাশে বসেন। চুলগুলো কপালের ওপর থেকে সন্তর্পণে সরিয়ে দেন। তার একমাত্র মেয়ে মায়া। খুব বেশি ভালোবাসেন তাকে। তার জীবনের একমাত্র অবলম্বন। দেখতেও হয়েছে একদম তার মতো। অসুস্থতা যেন মেয়েটার পিছু ছাড়ে না। ছোটবেলা থেকেই ভীষণ লাজুকভাবে বড় হয়েছে ও। দুদিন পর পর অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে ভর্তি হতে হয়। মা বাবা দুজনে একটু বেশিই ভালোবাসে ওকে। ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না। ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে। ওর আদরে খামতি হবে বলে ওর কোনো ভাই বোন পর্যন্ত নেই। ছোটবেলা থেকেই ভীষণ রকমের জেদি হয়েছে মেয়েটা। ওর আশেপাশের মানুষগুলো সবসময় ওর জেদ মেনে নেয়। ওর বন্ধু হোক, ওর মা বাবা হোক, সবাই। তাই জেদগুলো পাল্লা দিয়ে বেড়েছে সময়ের সাথে। জেদ রচানোর জন্য সব কিছু করতে পারে ও। কারো কথা শোনে না, কারোর নিষেধ মানে না। নিজের মেয়ের মনের খবর জানেন তিনি। রুদ্রর জন্য মেয়ের এই অগাধ ভালোবাসার খবর তিনি অনেক আগেই পেয়েছেন। ব্যাস শুধু এটুকুই দোয়া দুজনেই যাতে ভালো থাকতে পারে, সংসার যাতে অসম্ভব সুখের হয়। মায়েরা খান ডাকলেন মেয়েকে, কিন্তু মায়া চোখ টেনে খুলতে পারছে না। মায়া উঠো, সকাল হয়ে গেছে। আর একটু ঘুমাতে দাও আম্মু, চোখ বন্ধ করে বলল মায়া। এ কি অবস্থা তোমার? সারা রাত চোর পাহারা দিয়েছ নাকি? মায়া ফট করে চোখ খুলে উঠে বসে। চোখ কুচলে সামনে তাকায়। মায়েরা কান সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মায়া ঘুমঘুম স্বরে বলল, কয়টা বাজে? 12:30। কি এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে? কতক্ষণ ধরে ডাকছি তোমাকে, উঠছই না। সারা রাত ঘুমাওনি? শেষ রাতে নামাজ পড়ে ঘুমিয়েছিল মায়া। পরশু রাতেও চিন্তায় চিন্তায় ঘুমোতে পারেনি, তাই ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছিল। মায়া আমতা আমতা করে বলল, আরে না, ঘুমিয়েছি তো। বাবা কি অফিসে চলে গিয়েছে? হ্যাঁ, তোমার সাথে বসে নাস্তা করতে চেয়েছিল। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। বিছানা থেকে তড়িঘড়ি করে উঠল মায়া। তারপর কি হলো? তারপরের অংশ জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের গল্প প্রতিনিয়ত এভাবেই শুনবেন। ধন্যবাদ।